আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ন্যারেশনের এটা সপ্তম পার্ট। এই পার্টে তোমরা প্রথম 6টি পার্টে যে রুলসগুলো লিখেছিলে ওই রুলসগুলো এখন মিলাবে। আমরা এই পার্টে শুধু রুলস নিয়ে আলোচনা করব ন্যারেশনের। যারা যা লিখেছো সেটা নিয়ে বসো এবং রুলসগুলো এখানে সাথে সাথে মিলাও। যারা লিখনি তারা স্ক্রিনশট দিয়ে রাখো। স্ক্রিনশট দিয়ে তোমরা পরবর্তীতে তুলে ফেলতে পারবে। আমি বুঝিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম এটা লেটস নিয়ে বা লেটাস নিয়ে আমাদের পঞ্চম পার্ট ষষ্ঠ পাতে অনেক আলোচনা হয়েছে। লেটস বা লেটাস থাকলে সাজেস্টেড বা প্রপোজড ব্যবহার করব প্রথমে। তাহলে সাজেস্টেড যদি হয় তাহলে সাজেস্টেড মানে হচ্ছে পরামর্শ, প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব। এর পরবর্তীতে আমরা আবার এটা দে শুড বা উই শুড ব্যবহার করি। তাহলে লেটস বা লেটাস থাকলে প্রথমে সাজেস্টেড বা প্রপোজড, পরে লিখতে হবে দে শুড বা উই শুড। যদি পরামর্শ দেওয়া হয় তো সাজেস্টেড, যদি প্রস্তাব দেওয়া হয় তাহলে প্রপোজড। আর এর পরবর্তী দ্যাটের পরে শি প্রপোজ দ্যাট, শি সাজেস্টেড দ্যাট, এরকম করে ব্যবহার করার পরবর্তীতে আমরা হয় লিখবো দে শুড, যদি আমি থাকি তাহলে লিখবো উই শুড। আমি আর অন্য কেউ কথোপকথনে আমি উই শুড ব্যবহার করব, তাদের দুইজনের কথোপকথনে আমরা দে শুড ব্যবহার করব। তাহলে দে শুড অথবা উই শুড ব্যবহার হবে। এর পরবর্তীটা ডাব্লিউএস দিয়ে প্রশ্ন হলে ডাব্লিউ শব্দটি থাকবে। আমরা বলছিলাম ডাব্লিউএস দিয়ে প্রশ্ন হলে ডাব্লিউ শব্দটি থাকে। আর ডাব্লিউএস দিয়ে এবং সেট টু এর পরিবর্তে আস্কড ব্যবহার করতে হয়। ডাব্লিউএস দিয়ে প্রশ্ন না হলে কিন্তু ইফ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব এবং সেট টু এর পরিবর্তে আস্কড ব্যবহার করব। তাহলে ডাব্লিউএস দিয়ে কোশ্চেন হলে আমরা আস্কড ব্যবহার করি। রহিম আস্কড দ্যাট হাউ ওয়াজ শি, এরকম করে। তাহলে ডাব্লিউএস দিয়ে কোশ্চেন হলে ডাব্লিউ শব্দটা থাকে। ডাব্লিউএস দিয়ে কোশ্চেন ডু দিয়ে যদি কোনো কোশ্চেন হয় বা মানে ডাব্লিউএস দিয়ে কোশ্চেন না হলে আমরা ইফ শব্দটা ব্যবহার করব। ডাব্লিউএইচ বা ইফ বা দ্যাট এর পর সাধারণত আমরা জানি এগুলোর পর হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই আকারে যাবে। লাইনে যে সাবজেক্টটা আছে সেটা তুলে আনবো, এরপরে লাইনে যে ভার্বটা আছে ওইটা তুলে এনে সাবজেক্টের পরের ভার্বটা কী হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে। অনেকবার বলা হয়েছে সাবজেক্টের পরে ভার্বটা আনবো, তবে সেটি পাস্ট টেন্স হয়ে যাবে। লাইনে যে ভার্বটা আছে ওইটা পাস্ট টেন্স হয়ে যাবে। এরপরে বাকি অংশের অবজেক্ট আকারে লিখে ফেলবো। সাবজেক্টের পরের ভার্বটিই পাস্ট টেন্স হবে। প্রতিটা সেন্টেন্সে অন্তত একটি করে ভার্ব কিসে যাবে? পাস্ট টেন্সে যাবে। কোনটা? সাবজেক্টের পরেরটাই পাস্ট টেন্সে চলে যাবে ভার্ব। গুড মর্নিং বা গুড নাইট বা গুড ইভিনিং ইত্যাদি থাকলে উইশড গুড মর্নিং, উইশড গুড নাইট, উইশড গুড ইভিনিং এসব শব্দ ব্যবহার করতে হবে। গুড বাই থাকলে লিখবে বেইড গুড বাই। ইয়েস থাকলে লিখবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। নো থাকলে লিখবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। অ্যান্ড সেড দ্যাট, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, এভাবে ব্যবহার করবে। কোনো প্রতি উত্তরে প্রথমটা যদি প্রশ্ন হয়, প্রথম লাইনে প্রশ্ন হলে দ্বিতীয় লাইনে কী হবে? প্রতি উত্তর, মানে রিপ্লাইড দ্যাট। রহিম রিপ্লাইড দ্যাট, আমাদের প্রশ্নতে লেখা থাকবে সেড দ্যাট, রহিম সেড দ্যাট। কিন্তু আমরা তো জানি আগের লাইনে যদি প্রশ্ন হয় পরের লাইনে সেড দ্যাটের জায়গায় কী ব্যবহার করবো? রিপ্লাইড দ্যাট। আর একাধিক উক্তি যদি হয়, এক একজনের দুইটা কথা, তিনটা কথা বলে ফেলতে পারে, চারটা কথা বলে ফেলতে পারে, তখন আমরা লিখবো হি অ্যাডেড দ্যাট, অথবা হি ফার্দার সেড দ্যাট, অথবা হি অলসো সেড দ্যাট, অথবা অ্যাগেইন সেড দ্যাট। যেখানে যেটা উপযুক্ত তখন সেটাই ব্যবহার করতে হবে। হি অ্যাগেইন সেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, অথবা হি ফার্দার সেড দ্যাট। তিনবার বললে হি ফার্দার সেড দ্যাট, হি অলসো সেড দ্যাট ব্যবহার করতে পারি। দুইজনের কথোপকথনে আমরা কখন টোল্ড ব্যবহার করি? যখন ভার্বের পরে রহিম সেড টু করিম, এখানে কি করিম আছে না? সেড টু হচ্ছে ভার্ব, ভার্বের পরে কি আছে? করিম। যখন এভাবে সেড টু এর পরে মানে ভার্বের পরে অবজেক্ট থাকবে তখন আমরা টোল্ড ব্যবহার করতে পারি দুইজনের কথোপকথনে। যদি একজনকে নির্দিষ্ট করে বলা যায় রহিম সেড টু করিম, রহিম করিমকেই বলছে। হয়তো সেটির পরে করিম কখনো কখনো অনুজ্জ্বল থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে, কারণ হচ্ছে তখনও টোল্ড ব্যবহার করা যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব কি সেটির পরে কি অবজেক্ট মানে অন্য একটি নাউন আছে কিনা। রহিম সেড টু করিম, রহিম সেড টু মি, এই যে এখানে একটা অবজেক্ট মি বা করিম বা রহিম সেড টু শি, এই যে সেড টুর পরে যদি অবজেক্ট থাকে আমরা টোল্ড ব্যবহার করব। কেমন? তাহলে দুইজনে কথা টোল্ড, একজনে কিছু বললে আমরা সেড লিখবো, সেডের পরে অবজেক্ট থাকলেও টোল্ড হবে। এটাই বলছি, সেডের পরে অবজেক্ট থাকলে টোল্ড হবে। বক্তা বা শ্রোতার উল্লেখ যদি না থাকে তাহলে আমরা লিখবো দ্য স্পিকার সেড দ্যাট, মানে কে বলছে কি বলছে এরকম যদি কোনো উল্লেখ না থাকে তাহলে আমরা কি লিখবো? দ্য স্পিকার সেড দ্যাট। আর যদি কে শুনতেছে সেটা যদি না থাকে তাহলে লিখবো দ্য লিসেনার। এটা সাধারণত থাকে না, এটা তারপরে আমরা জেনে রাখলাম দ্য স্পিকার এবং দ্য লিসেনার।
ক্যান থাকলে কুড হয়ে যাবে, কাম থাকলে গো, হিয়ার থাকলে দেয়ার, এম ইজার এগুলো ওয়াজ ওয়ারে পরিবর্তন হয়। থ্যাংক ইউ থাকলে থ্যাংক, ওয়াজ ওয়ার হয়ে যাবে হ্যাড বিন। তারপর হচ্ছে দিস হয়ে যাবে দ্যাট, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুডে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, নাও থাকলে দেন, স্যার থাকলে রেসপেক্টফুলি, ওয়ান্স থাকলে ওয়ান্স, মোমেন্ট, কেম থাকলে গন, হ্যাভ বা ডিড থাকলে হ্যাড হয়ে যাবে, হ্যাভ থাকলে হ্যাড হয়, ডিড থাকলেও হ্যাড হয়ে যায়, খেয়াল রাখবে। তারপর হচ্ছে উইল থাকলে উড হয়ে যায়, উই দে হয়ে যাবে, আওয়ার দেয়ার, সো থাকলে দ্যাট ইজ ওয়াই, সো থাকলে আমরা কোনো কোনো ক্ষেত্রে দ্যাট ইজ ওয়াই ব্যবহার করি। লেট মি বা লেট হিম বা মে থাকলে মাইট হয়ে যাবে, লেট মি লেট হিম মে থাকলে মাইট হয়ে যাবে। ডাস থাকলে ইন দ্যাট ওয়ে, বাট থাকলে উইথ ডিসস্যাটিসফ্যাকশন, ব্যবহার করতে পারি, বা বাটটাকে একদম প্রথমে ব্যবহার করে ফেলতে পারি। নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে, নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে, এগো থাকলে বিফোর, টু নাইট থাকলে দ্যাট নাইট ব্যবহার করতে পারি। মাই, মি, ইউ, ইউর এগুলো কিন্তু ওই লাইন অনুযায়ী চেঞ্জ হয়ে হার, হিজ, হিম এরকম হয়ে যায়। আই, ইউ এগুলো চেঞ্জ হয়ে হি, সি, আই, মি এরকম চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে যেতে পারে লাইনের মধ্যে। প্রশ্নে ডু নট থাকলে নট টু লিখবে, এটা আমরা আলোচনা করেছি। কিন্তু শুধু ডু থাকলে সেই ডু ব্যবহার হবে না। প্রশ্নের মধ্যে শুধু ডু থাকলে ওই ডু ব্যবহার হয় না, কিন্তু ডু নট থাকলে নট টু লিখতে হবে, মানে তাও ডু এটা ব্যবহার হয়নি। আর এমনিতে যে কোনো লাইনে ডু থাকলে সেটি ডিড হয়ে যাবে। আর এক্সক্লামেটরি সেন্টেন্স হলে, মানে আশ্চর্যবোধক চিহ্ন থাকলে আর কি, এক্সক্লামেটরি সেন্টেন্স হলে এক্সক্লাইমড উইথ জয়, যদি আনন্দের কোনো ব্যাপার হয় তাহলে এক্সক্লাইমড উইথ জয় লিখবো। আর যদি আশ্চর্যের কোনো ব্যাপার হয় এক্সক্লাইমড উইথ ওয়ান্ডার লিখবো। যদি দুঃখের কোনো ব্যাপার হয় এক্সক্লাইমড উইথ সরো লিখবো। বিস্ময়ের কোনো ব্যাপার হলে এক্সক্লাইমড উইথ সারপ্রাইজ লিখবো। ওই এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াটে থাকলে ওর পরিবর্তে আমরা এ ভেরি লিখবো, আর শুধু হাউ থাকলে ভেরি লিখবো। মুখস্থ, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াটে থাকলে আমরা লিখবো ভেরি বিউটিফুল বার্ড, এ ভেরি লিখবো। ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, তাহলে হাউ থাকলে শুধু ভেরি ব্যবহার করবো। ফুল, পিটি এই দুইটি নাউনের পূর্বে গ্রেট বসে যদি থাকে আর কি। আমরা অনেক এক্সাম্পল করছি, ফুল পিটি তেমন পাওয়া যায় না, তবে ফুল পিটি এই দুইটি নাউনের পূর্বে আমরা গ্রেট ব্যবহার করব। হি ইজ এ গ্রেট ফুল, হি ইজ এ গ্রেট পিটি এরকম ব্যবহার করবো। বাট অন্য সব জায়গায় ভেরি বসবে। বাই আল্লাহ, বাই মাই লাইফ, বাই গড এগুলো থাকলে লিখবো সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই মাই লাইফ, সোয়ারিং বাই গড এরকম, মানে আল্লাহর নামে শপথ করে। আর যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স মানে ভার্ব দিয়ে লাইন শুরু হইলে আমরা এর আগে একটা টু ব্যবহার করব। হ্যাঁ, ওপেন দ্য ডোর, টু ওপেন দ্য ডোর এরকম আর কি। ভার্ব দিয়ে লাইন শুরু হইলে আমরা এর আগে টু ব্যবহার করে ফেলবো, টু দিয়ে এরপরে পুরো লাইনটা শেষ করে ফেলবো। হ্যালো থাকলে ড্রয়িং দ্য অ্যাটেনশন লিখবে। লিসেন থাকলে ড্রয়িং হিজ অ্যাটেনশন, আর হ্যালো থাকলে ড্রয়িং দ্য অ্যাটেনশন লিখতে হবে। মাস্ট থাকলে হ্যাড টু, এটা অনেক ব্যবহার হয়। মাস্ট থাকলে হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো লাইন অনুযায়ী ব্যবহার হবে, কিন্তু অবশ্যই করণীয় বা বাধ্যতামূলক বুঝালে একদমই করতেই হবে, তাহলে মাস্ট কিন্তু চেঞ্জ হয় না। রিপোর্টেড স্পিচে সাবজেক্ট বা ভার্ব না পাওয়া গেলে সাবজেক্ট আমরা ইট ব্যবহার করব, আর ভার্ব যদি না পাওয়া যায় আমরা ইজটা ব্যবহার হয় না, ওয়াজ ব্যবহার করব। চিরন্তন সত্য বাক্যগুলো সেন্টেন্স কোনো পরিবর্তন হয় না, যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এইসব বাক্যগুলো এগুলো কি কখনো পরিবর্তন হবে না। এরকম চিরন্তন সত্য বাক্যগুলো সেন্টেন্স কোনো পরিবর্তন হবে না। সম্বোধন করলে, কেউ কোনো কিছু সম্বোধন করলে অ্যাড্রেসিং অ্যাজ মম, অ্যাড্রেসিং অ্যাজ বেবি এরকম বলে যদি সম্বোধন করে আমরা অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করব। এরপরে যদি কেউ অনুরোধ করে তখন লিখবো রিকোয়েস্টেড, বিশেষ করে প্লিজ বা লেট দ্বারা অনুরোধ বোঝায়, তো ওই বাক্যগুলো আমরা প্লিজ বা লেটের পরিবর্তে লিখবো রিকোয়েস্টেড। এখানে লেট বা প্লিজ কিন্তু উঠে যাবে। প্রার্থনা বা দোয়া করলে বা আশীর্বাদ দিলে প্রেড বা উইশড ব্যবহার করা যায়। তো আমরা জানি প্রার্থনা হলে প্রেড ব্যবহার করবো, দোয়া বা আশীর্বাদ দিলে আমরা উইশড ব্যবহার করবো। ভার্ব হিসেবে তখন আমরা মাইট ব্যবহার করতে পারি। মেয়েটাকে মাইট করে ফেলবে এই আর কি। উপদেশ দিলে অ্যাডভাইস, আশ্বাস দিলে অ্যাসিওর্ড দ্যাট, প্রশংসা করলে কমপ্লিমেন্টেড দ্যাট, নির্দেশ দিলে অর্ডার দ্যাট, বিনয় বুঝালে পোলাইটলি। বিনয় বুঝাবো আমরা লাইনটা কেমনে বুঝাবো, যদি উড, প্লিজ, কাইন্ডলি এসব শব্দগুলো থাকে তখন আমরা লিখবো কি পোলাইটলি সেড দ্যাট, হি পোলাইটলি সেড দ্যাট, হি অর্ডার দ্যাট এরকম করে লিখবো আর কি, যদি নির্দেশ দেয়। সাবজেক্টের পরে ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। ভার্ব যদি, আমরা তো জানি সাবজেক্টের পর ভার্বকে আমরা পাস্ট টেন্সে নিই, এখন ভার্ব যদি পাস্ট টেন্সেই থাকে তখন আমরা হ্যাড লিখবো এবং ওই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম করে ফেলতে হবে। তো রুলসগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং মুখস্থ করবে। নারেশন সহজ নয়, রুলস যেহেতু বেশি, যে বারবার প্র্যাকটিস করবে সেই পারবে।
তো তোমাদের মধ্যে সেই পারবে যে বারবার বারবার দেখবে, প্র্যাকটিস করবে, রুলসগুলো নিয়ে আলোচনা করবে, বসবে। হ্যাঁ, আর যাদের কোনো বুঝতে সমস্যা হবে তারা কমেন্টে জানিয়ে দেবে। আল্লাহ হাফিজ।